বনফুলের একটি ছোট গল্প, মায়া। সবিস্ময়ে প্রশ্ন করিলাম, মণিমোহন চক্রবর্তী? ভদ্রলোকের বা চোখের নিচে কি কালো দাগ ছিল একটা? হ্যাঁ, আপনি চিনতেন নাকি তাকে? দেখা হয়েছিল একবার। ট্রেনে পাশাপাশি বসিয়াছিলাম। পণ প্রথা সম্বন্ধে আলোচনা ওঠাতেই মণিমোহন চক্রবর্তীর কথা উঠিয়া পড়িয়াছিল। মণিমোহন চক্রবর্তীর কথা প্রায় ভুলিয়া গিয়াছিলাম। হঠাৎ ট্রেনে তাহার শ্বশুরের সহিত যে দেখা হইয়া যাইতে পারে, ইহাও আমার কল্পনাতে ছিল। প্রায় 10 বছর আগেকার কথা। চাকুলা ডিসপেন্সারির ডাক্তারবাবু ছুটি লইয়াছিলেন। আমি 1 মাসের জন্য তাহার জায়গায় গিয়াছিলাম। সেইখানেই মণিবাবুর সহিত দেখা হয়। মণিবাবু চাকুলার ডাক্তারবাবুর দূর সম্পর্কের আত্মীয় ছিলেন। দাতব্য চিকিৎসালয়ের যে ঘরটি স্ত্রীলোকদের জন্য আলাদা করা থাকে, মণিবাবু সেই ঘরটিতেই রাত্রে শয়ন করিতেন। ঠিক তাহার পাশেই রোগীদের ঘা ধোয়াইবার জন্য যে ঘরটি নির্দিষ্ট, আমি সেইটাতেই শয়নের ব্যবস্থা করিলাম। মফস্বলের ডিসপেন্সারিতে আইন বাঁচাইবার জন্য এ ঘর দুটি থাকে বটে, কিন্তু রোগীদের জন্য কখনো ব্যবহৃত হয় না। রোগী সংক্রান্ত সর্বপ্রকার কর্মই প্রায় বারান্দাতেই নিষ্পন্ন হয়। আমাদের খাবার ডাক্তারবাবুর বাসা হইতে আসিত। ডাক্তারবাবু ছুটি লইয়া বাহিরে গিয়াছিলেন। তাহার পরিবারবর্গ ছিলেন চাকুলায়। একদিন এই মণিবাবুর জ্বর হইল, সামান্য জ্বর, বিশেষ কিছু নয়। কিন্তু মণিবাবু যেন কেমন ব্যস্ত হইয়া পড়িলেন। মনে হইল যেন ভয় পাইয়াছে। আমি তাহাকে ভালো করিয়া পরীক্ষা করিলাম, ঔষধাদি দিলাম এবং চুপ করিয়া বিছানায় শুইয়া থাকিতে বলিলাম। তখন শীতকাল। মণিবাবু সমস্ত দিন লেপ মুড়ি দিয়া শুইয়া রহিলেন, জল পর্যন্ত স্পর্শ করিলেন না। সন্ধ্যাবেলা দেখিলাম জ্বরটা একটু বাড়িয়াছে, চক্ষু দুইটি লাল। জিজ্ঞাসা করিলাম, কেমন আছেন? খুব ভালো, চমৎকার। টেম্পারেচার লইয়া দেখিলাম জ্বর বাড়িয়াছে। রাত্রি তখন বোধহয় 10টা হইবে। ডাক্তারবাবুর চাকর মধু আসিয়া বলিল, মণিবাবু কিরকম করছেন, আপনি একবার দেখুন এসে। গিয়া দেখিলাম সম্পূর্ণ উলঙ্গ হইয়া মণিবাবু চেয়ারে বসিয়া আছেন। বলিলাম, এ কি করছেন মণিবাবু? কাপড় খুলে ফেললেন কেন? ঠান্ডা লাগে যাবে তো। এখনই তো লেপের তলায় ঢুকবো, কাপড় পরে আর কি হবে? মধু মণিবাবুর জন্য সাবু আনিয়াছে। সাবুটুকু তাহাকে খাওয়াইয়া দিলাম। জল খাবেন একটু? খাবো বই কি, কিন্তু কাঁসার গ্লাসে না, রূপোর গ্লাসে। ওই যে নিয়ে দাঁড়িয়ে আছে, দেখছেন না? খোলা দ্বারটার দিকে তিনি অঙ্গুলি নির্দেশ করিলেন। আমি ঘাড় ফিরাইয়া অন্ধকার ছাড়া কিছুই দেখিতে পাইলাম না। কে দাঁড়িয়ে আছে? মায়া, আমার স্ত্রী মায়া। দেখতে পাচ্ছেন না? রূপোর গ্লাসে করে ঠান্ডা জল নিয়ে দাঁড়িয়ে আছে, ওই যে। বিস্ফারিত উৎসুক নেত্রে অন্ধকারের দিকে তিনি খানিকক্ষণ চাহিয়া রহিলেন। মনে হইল সত্য যেন কিছু একটা প্রত্যক্ষ করিতেছেন। এই যে যাচ্ছি, ওই অবস্থাতেই উঠিয়া বাহির হইয়া যাইতেছিলেন। আমি জোর করিয়া তাহাকে বিছানায় শোয়াইয়া দিলাম। বুঝিলাম জ্বর বাড়াতে মস্তিষ্ক বিকৃতি ঘটিয়াছে। আপনি একলা উঠে খবরদার বাহিরে যাইবেন না। আমি পাশের ঘরেই আছি, দরকার হলে ডাকবেন, কেমন? আমি সজাগ হয়ে রইলাম। অনেকক্ষণ জাগিয়াই ছিলাম। একবার উঠিয়া আসিয়া দেখিলাম মণিবাবু আপাদমস্তক ঢাকিয়া শুইয়া আছে। আমিও গিয়া শুইয়া পড়িলাম। ঘুম ভাঙিল চৌকিদারের ডাকাডাকিতে। বাহির হইয়া দেখি উলঙ্গ মণিমোহন তাহার সঙ্গে। চৌকিদার বলিল, আমি রোদ দিয়ে ফিরছিলাম, দেখলাম বেদ ঝোপটার কাছে অনেকগুলো কুকুর ডাকছে, খুব ডাকছে। কেমন যেন সন্দেহ হলো, এগিয়ে গেলাম সেই দিকে। গিয়ে দেখি লোকটার ন্যাংটো দাঁড়িয়ে আছে। ভাবলাম পাগল টাগল হবে বোধহয়। জিজ্ঞেস করাতে বললে ডাক্তারখানার রাস্তা কোনটা খুঁজে পাচ্ছি না। কথা শুনে ভদ্রলোক মনে হলো, তাই সঙ্গে করে নিয়ে এলাম। চৌকিদারকে বিদায় করিয়া মণিবাবুকে ঘরের ভিতরে লইয়া গেলাম। ভদ্রলোকের চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত, মুখে মৃদু হাসি। একা বেরিয়ে গেছিলেন কেন? আমাকে ডাকলেই পারতেন। মায়া ছিল যে। চকচকের উপর গ্লাসটা দেখিয়ে সে আমায় ডাকলে, বললে, আমার সঙ্গে এসো, ঝর্ণা থেকে ফটিক জল তুলে দেবো তোমাকে। তাই চলে গেলাম। হঠাৎ মাঝখানে কিরকম বেদ বন টন এসে পড়লো, বুঝতে পারছি, গুলিয়ে যাচ্ছে। শুয়ে পড়ুন, আমাকে না ডেকে বাইরে বেরোবেন না। বাধ্য বালকের মতো মণিবাবু
বিছানায় ঢুকিয়া পড়িলেন। মধুর ডাকাডাকিতে ভোরবেলা ঘুম ভাঙিল। বাহির হইয়া দেখি মণিবাবুর মৃতদেহটা সিঁড়ির ওপর পড়িয়া আছে। অন্ধকার ভেদ করিয়া ট্রেন হু হু শব্দে ছুটিয়া চলিয়াছে। পার্শ্ববর্তী বৃদ্ধকে আবার প্রশ্ন করিলাম, আপনার মেয়ে মায়া আত্মহত্যা করিয়াছিল? হ্যাঁ মশাই, দানের উপর বাসন দিতে পারিনি বলে এমন গঞ্জনা দিয়েছিল সবাই যে গলায় দড়ি দিতে হয়েছিল তাকে। চুপ করিয়া রহিলাম।